সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে আজকে কিছু আপডেট দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। দয়া করে আপনারা যদি আমার সাথে যুক্ত হন, আমার কথাগুলো সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তখন আমি খুব কনফিডেন্স সহকারে কথা বলতে পারবো যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। আমি কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ ফলাফলটা, যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছে, এটা নিয়ে কিছু কথা বলবো। তার সাথে সাথে আপনার বাংলাদেশের এত বড় একটা বিপর্যয়, এতগুলো মানুষের প্রাণহানি, এই বিষয়গুলোর কি হতে পারে আগামী দিনগুলোতে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আপডেট দেব। আমাদের করেসপন্ডেন্ট বাংলাদেশ থেকে সব কিছু আপডেটগুলো দিয়েছে এবং বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা থেকে আমরা যেগুলো কালেক্ট করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দয়া করে আপনারা আমার সাথে যারা যুক্ত হবেন, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আমার কথাগুলো সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিবেন। কারণ আপনারা জানেন যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো, যেগুলোকে আমরা টিভি চ্যানেল বলি, টিভি, যাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে কথাগুলো পাওয়ার জন্য চেষ্টা করি, তারা কখনোই সত্য কথা বা সঠিক তথ্য জনগণের কাছে দেয় না। সেই সঠিক তথ্যগুলো আপনাদের কাছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। দয়া করে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে আমরা কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। অনেক কথা বললাম, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনের আপডেটটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিচ্ছি। দয়া করে আপনারা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আজকে আপনার রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, তারা বলেছেন, সর্বপ্রথম যে জিনিসটা আমার কাছে একটু বিভ্রান্তকর মনে হয়েছে, যে সুপ্রিম কোর্ট বলছে যে হাইকোর্ট যে অ্যাপিল ডিভিশন যে রায়টা দিয়েছিল যে কোটা পুনর্বহাল, সেটা নাকি বিভ্রান্তকর ছিল। তাহলে এই যে 130, 35, 40, 45 জন মানুষ মারা গেল, তাহলে কি হাইকোর্ট যেই বিভ্রান্তকর রায়টা দিয়েছে সেই রায়ের কারণে এই মানুষগুলো হত্যা হয়েছে? তাহলে কি এই সুপ্রিম কোর্টে যারা আপিল করেছেন, আপিল ডিভিশনে যারা রায় দিয়েছেন, মহামান্য আদালত, তারা কি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কিনা, সেটা কিন্তু আমি প্রথমে আপনাদের কাছে ছেড়ে দিলাম। কারণ সুপ্রিম কোর্ট বলছে যে হাইকোর্টের রুট যে ইয়াটা ছিল, যে রায়টা দিয়েছে, সেটা রায়টা বিভ্রান্তকর। এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে এই যে একটা মানে সম্পর্ক, এটা বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমের জন্য সত্যি লজ্জাজনক। যাক, এখন সুপ্রিম কোর্টের যেই নতুন যে রায়টা এসেছে, সেই রায় বলা হয়েছে যে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। অর্থাৎ আপনার যে 7% সেটা হবে আপনার কোটা সিস্টেম, এবং 93 জন মানুষ তার মেধা দিয়ে ঢুকতে পারবে। এবং এই 93 থেকে আপনার বাকি যে 7% বাকি থাকবে, 7% মুক্তিযুদ্ধ হচ্ছে 5%, 5% মুক্তিযোদ্ধা নায়নাতকুররা পাবে, 1% পাবে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, এবং 1% পাবে যারা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের মানুষরা। এখন আমার কাছে যে প্রশ্নটা যাচ্ছে, যদি সুপ্রিম কোর্ট এমনই কিছু করত, বা সুপ্রিম কোর্ট তাহলে কেন এটাকে 3-4 সপ্তাহ পরে নিয়ে গেল? যদি সুপ্রিম কোর্টের এতই ইন্টারেস্ট থাকতো যে এটা আমরা কোটাটা পরিবর্তন করব, তাহলে কেন তারা সেটা এত দূরে না নিয়ে, যখন কোটা আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল, যখন একটি মায়ের বুক খালি হয়নি, কেন তখন এটাকে সামনে নিয়ে এসে এই জায়গাটাতে নিয়ে আসলো না? হয়তো বা তখন যদি এই সিদ্ধান্ত নিত, আজকে 140-45 জন মায়ের বুক খালি নাও হতে পারতো। এগুলো বিষয়ে কথা বলার বা এগুলো নিয়ে চিন্তা করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। দয়া করে আপনারা শেয়ার করবেন। দেখুন, আমি অযৌক্তিক কথা বলি, আমরা পরিমণি, তারপরে আপনার এই হিরো আলম, জায়েদ খান, এই ধরনের ভিডিওগুলো, কন্টেন্টগুলো আমরা কিন্তু শেয়ার করি দিনের পর দিন, মাসের পর মাস। গত 5-6 বছর, 7 বছর ধরে আমরা অপসংস্কৃতির মধ্যে চলে গেছি। যারা আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে চিন্তা করি, আমাদের ভিডিওগুলো কেউ শুনেও না, দেখেও না, শেয়ারও করে না। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের নিজের ঝুঁকি নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমাদেরগুলো কোনো সময় মানুষের কাছে পৌঁছানো। দয়া করে আপনারা শেয়ার করবেন নিজ দায়িত্বে। আমি এখন পুরো রিপোর্টটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। এই রিপোর্টটা আমরা নিয়েছিলাম আপনার বিবিসি বাংলার কাছ থেকে। কোর্টের যে রায়ের বৃত্তান্ত, এটা কি হয়েছে আপনাদের কাছে শোনাচ্ছি। কোর্টের নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল ডিভিশন, আপনার সুপ্রিম কোর্ট। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আদেশের বিরুদ্ধে রোববার সরকারের লিপ্ট আপিল শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ শুনানি দুপুর 1:30টায় রায় ঘোষণা করা হয়, এবং এখানে আপনার সম্পূর্ণ সুস্পষ্টভাবে বলে দেওয়া হয় যে তাদের পরিকল্পনাটা কি।
এখন আপনার এই রায়ের সাথে সাথে আমরা তো এখন রায় সম্পর্কে জানছি, কিন্তু আপনি কি জানেন এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম আলোর যে রিপোর্ট, সেই প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত আপনার আজ পর্যন্ত 148 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অর্থাৎ 148 জন মানুষ এই পৃথিবীতে চলে গেছে। 148 জন মানুষের তার মা বাবা ভাই বোন তাদের প্রিয় আপনজনকে হারিয়েছে। এই দায়ভারটা কার? এটা আমাদেরকে জানা উচিত, এটা আমাদের জানার অধিকার আছে। রয়টার্সের তথ্য মতে 114 জন এবং আপনার AFPর প্রতিবেদন অনুযায়ী 133 জন। এবং গতকাল এই রায়টের ভেতরে আপনার এই কারফিউর ভেতরে প্রায় 10 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই হত্যা বা মৃত্যুর মিছিলটা কোনোভাবেই কমছে না। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কোঠা বিরোধী আন্দোলন যেটা ছিল বা কোঠা সংস্কার আন্দোলন, সেটা শান্তিপূর্ণভাবে ছিল। শান্তিপূর্ণ কোঠা সংস্কার আন্দোলনে যে ধরনের অরাজকতা, যেভাবে হত্যাযোগ্য, যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী বা বিশেষ করে ছাত্রলীগ, এই জিনিসটাকে অনেকটাই প্রথম থেকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই কারণে কিন্তু এতগুলো মানুষের কে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এখন সুপ্রিম কোর্ট যেই কথাগুলো বলছে, সে রায়ের আরেকটা সাইডে লেখা যে যদি সরকার মনে করে এই যে কোঠার পরিমাণটা সেটা আপনার ওঠানামা করতে পারবে, কম বেশি করতে পারবে। অর্থাৎ এই লাইনটা দিয়ে সুপ্রিম কোর্ট এটা বুঝিয়ে দিল যে এইটা নিয়ে আবারও আপনার নয় ছয় করার সুযোগ আছে। এতগুলা মানুষের জীবনের বিনিময়েও সুপ্রিম কোর্ট আপনার পূর্ণাঙ্গভাবে একটা নির্দেশনা দিতে পারেনি যে এই 7% বেশি কোনোভাবেই সরকার আর বাড়াতে পারবে না। যদি চায় সরকার কমাতে পারবে, কিন্তু সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে তাদের স্টেটমেন্টে বলেছে যদি সরকার চায় এই 7% থেকে বাড়াতে কমাতে পারবে। তাহলে কি সুপ্রিম কোর্টের কাছে আমরা কি প্রত্যাশা করছি, কি দিয়েছে, কি আমরা বুঝেছি, কি আমরা অনেকে আন্দোলন করছেন, কেন আন্দোলন করলেন বা কেন এখন অনেকে খুশি, এই বিষয়গুলো আমার কাছে মানে কখনোই সুন্দর মনে হয় না। আমার কাছে মনে হয় যে কেমন জানি একটা ধরনের মানুষগুলোর সাথে প্রহসন করা হলো, যে মানুষগুলোকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। এখন আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, দেখুন কোটা সংস্কার আন্দোলনে যেই আপনার আন্দোলন হয়েছে সেটা তো আমরা বুঝছি, সে আন্দোলনের একটা ফল আসছে সেটাও বুঝছি যে 7% আসছে। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রের কাছে, যে 143-144 জন মানুষ যে মারা গেল, এই মানুষগুলোর বিচার তার পরিবার পাবে কিনা? যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার পরিবার এখন কি ন্যায় বিচার পাবে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো কিছু বলেনি। সুপ্রিম কোর্ট শুধুমাত্র কোটাটাকে আপনার রিফর্ম করে দিয়ে শান্ত হয়ে গেল, কিন্তু এতজন মানুষ যে মারা গেল এই মানুষগুলোর বিচার কে করবে? এখন কি আপনি মনে করেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেটের বিশ্ববিদ্যালয়, যেই সবগুলো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেই একটা আন্দোলন হয়েছে, যে ছাত্ররা একসাথে থাকতো, এখানে সাধারণ ছাত্ররা থাকতো, ছাত্রলীগও থাকতো, এবং ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রদের মধ্যে যে একটা সংঘর্ষ হয়েছে, যে একটা বৈরী সম্পর্ক হয়েছে, এখন যদি সাধারণ ছাত্ররা ইউনিভার্সিটির হলগুলোতে ফিরে যায়, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিরে যায়, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি মনে করেন সেই সাধারণ ছাত্ররা সেই নিরাপত্তা পাবে? বা সেই সাধারণ ছাত্রদের নিরাপত্তা কে প্রদান করবে? সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছুই বলেনি। শুধুমাত্র আপনি কোটা নিয়ে কথা বললেন, কোটাকে সমাধান দিয়ে দিলেন, কিন্তু এই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট রাজপথে নেমে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করলো, এই নিরাপত্তাটা কে দিবে? সুপ্রিম কোর্ট কি বলা উচিত ছিল না যেই ছাত্ররা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, ইউনিভার্সিটির হলগুলোতে কোটা বিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কারের জন্য চেয়েছে, তাদের ন্যায্য অধিকারের জন্য চেয়েছে, সেই সকল ছাত্রদেরকে কোনোভাবে আইনগতভাবে, রাজনৈতিকভাবে হেনস্থা করা যাবে না, সেই সকল ছাত্রদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া যাবে না, ছাত্রদেরকে নিরাপত্তা দিতে হবে এবং ইউনিভার্সিটিগুলোকে নির্দেশ দিবে। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের প্রত্যেকটি জনগণের যে নাগরিক অধিকার, সেই অধিকার সংরক্ষণ করার জন্য তো সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট কেন এই কথাগুলো বললো না যে ছাত্রদের নিরাপত্তা দিতে হবে? এখন এই ছাত্রগুলোকে আপনি কি মনে করেন, কমেন্ট সেকশনে আপনারা দয়া করে জানাবেন, আপনারা কি মনে করেন
যে ছাত্ররা আন্দোলন করছে এই ছাত্ররা এখন সেই ক্যাম্পাসগুলোতে আর নিরাপদ থাকবে, ছাত্রলীগ বা তার অঙ্গ সংগঠন সেই ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন করবে না? আপনাদের কাছে কি মনে হয় না? কমেন্ট সেকশনে জানাবেন। একটা সময় ছিল কোটা বিরোধী আন্দোলনটা যখন চলছিল খুব শান্তিপূর্ণভাবে, সোমবারে যখন আপনার এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা, বিশেষ করে ফারজানা রূপার মতো এক অভদ্র মহিলা যখন এই ধরনের কথাগুলো বিভ্রান্তকর উস্কানিমূলক প্রশ্ন করলো এবং প্রধানমন্ত্রী যখন এই প্রশ্নের উত্তরে তিনি কথা বলতে গেলেন, তখন থেকে কিন্তু বিপত্তিটা শুরু হয়েছে। এখন এই বিপত্তিটা কিন্তু চলমান। এখন সুপ্রিম কোর্টের কাজ করে দিয়েছে। যারা আন্দোলন করেছে তাদের শুনছি 5 জনের মতো উপস্থিত ছিল, 5 জনের জন্য 5 জন আইনজীবী ছিল। এখন এই বিষয়গুলো শেষ কোথায় এটা দেখার জন্য অপেক্ষা করার প্রয়োজনীয়তা আছে। এখনো বাংলাদেশে কারফিউ চলমান। বাংলাদেশে কারফিউ থাকা অবস্থায় গতকাল 10 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, এবং এর মধ্যে 2 জন পুলিশ সদস্য আছে। এবং আমরা মনে করি কোনো মৃত্যু কোনো ভালো কিছু কাম্য হতে পারে না, কোনো মৃত্যু ভালো কিছু নিয়ে আসতে পারে না। কারোর মৃত্যু সেটা আমরা চাই না। আমরা সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমের প্রতি আমরা বিশ্বাস আছে, আস্থা আছে। আমরা মনে করি সুপ্রিম কোর্ট অবশ্যই এই বর্তমান সময়ে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সুনির্দিষ্ট কিছু গাইডেন্স দরকার, যে ছাত্রদের উপরে কোনো ধরনের যাতে নির্যাতন নিপীড়ন ভবিষ্যতে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন এবং যদি মনে করেন যে সুপ্রিম কোর্টের উচিত ছিল এবং এটা করা উচিত, এখনো আমাদের দাবিগুলো জানানো উচিত বলে মনে করেন, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে ছিলাম রাশিদুল হক রিয়াদ, নবদূত, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রদূত। নবদূত সবসময় সত্যের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে। সবার সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করে বিদায় নিচ্ছি আমি রাশিদুল হক রিয়াদ। এবং দয়া করে আপনারা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই অশ্লীলতা বেহায়াপনা শেয়ার না করে ভালো কিছু শেয়ার করুন। আমরা তাতে ইন্সপায়ার হবো, আমরা বুঝবো যে আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি। যদি আমাদের কথাগুলো এখানেই থেমে যায় তাহলে বুঝবেন একটা সময় একজন একজন করে এই সত্য কথাগুলো বলতে থেমে যাবে, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে আমাদের বাংলাদেশ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।